শুনতে পাচ্ছি? Yes, sir. আচ্ছা। জি স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। আমি শুরু করছি। হ্যাঁ, শুরু করছি। হ্যাঁ, শুনতে পাচ্ছেন তো না? শুনতে পাচ্ছি ক্লিয়ার? জি স্যার, শোনা যায়। ওকে, ডান। ঠিক আছে, আমরা শুরু করব নিউ চ্যাপ্টার। চ্যাপ্টার হলো values, attitude and their effects in the workplace. So values, attitude. So first one, what is attitude? Attitude বলতে কি বুঝি আমরা? It's called preconceived idea. কোন একটা বিষয় সম্পর্কে আমাদের পূর্ববর্তী যে ধারণা সেটাকে বলা হচ্ছে attitude. ফারহান ইশরাক কিছু বলবেন নাকি? স্যার আসসালামু আলাইকুম। জি, আপনার হ্যান্ড রেজ করেছে জি নাকি? স্যার, স্যার আমাদের হচ্ছে স্যার ডিপার্টমেন্ট থেকে ফুটসাল ইভেন্ট নাম ছিল তো স্যার, ওইটার কাজ ছিল দেখে আজকে স্যার আমার 3টা একটা মিটিং ছিল গুলশানে। স্যার আমি তো স্যার বাহিরে আছি, আজকের অ্যাটেন্ডেন্স কি কনসিডার করা যায়? বাহিরে বলতে কোথায়, ক্যাম্পাসে নাকি বাইরে? স্যার বাহিরে বলতে স্যার আমি গুলশানে যাচ্ছি স্যার, 3টা বাজে মিটিং তো স্যার, আমি রাস্তায় আছি স্যার। ঠিক আছে, সমস্যা নেই, আমরা দিয়ে দিব। আপনি যতটুকু পারেন লগ ইনে থাকেন, যখন আপনার মিটিং এ বসবেন তখন লগ আউট হয়ে গেলে চলবে। জি স্যার, জি স্যার, থ্যাংক ইউ স্যার, আমি সিআর কে বলে দিচ্ছি স্যার। আর আমি স্যার মিটিং এ আছি স্যার। ওকে, কিসের মিটিং হচ্ছে বাবা? স্যার ওটা হচ্ছে স্যার ইভেন্টের স্পন্সরশিপের জন্য। আচ্ছা, রাইট, বুঝতে পেরেছি। ঠিক আছে, ওকে। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। আমরা কথা বলছি অ্যাটিটিউড নিয়ে। অ্যাটিটিউড ইজ প্রিকনসিভড আইডিয়া অ্যাবাউট অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার। Behavior, what is proper, improper, important, unimportant to an individual. It is an expression of mental state or inner feelings of an individual based on his judgment about something. Here the word something refers to the object, people, event or situation. চারটা বিষয় বলা হয়েছে। কোনো অবজেক্ট, কোনো ব্যক্তি, কোনো সিচুয়েশন বা কোনো ইভেন্ট নিয়ে যদি কোনো ব্যক্তি প্রিকনসেপ্ট কোনো আইডিয়া জেনারেট করে থাকে, যেটার উপর বেস করে সে তার পরবর্তী এক্সপ্রেশনটা শো করবে, বলা হচ্ছে অ্যাটিটিউড is an expression of mental state or inner feelings of an individual. একজন ব্যক্তির তার নিজস্ব জাজমেন্টের উপর বেস বলা হচ্ছে অন হিজ জাজমেন্ট অ্যাবাউট সামথিং, তার নিজস্ব জাজমেন্টের উপর বেস করে, প্রিকনসেপ্ট আইডিয়ার উপর বেস করে সে কোনো ব্যক্তি কিংবা কোনো বস্তু কিংবা কোনো সিচুয়েশন সম্পর্কে যে ধরনের এক্সপ্রেশন আর মেন্টাল স্টেট অর ফিলিংস কে এক্সপ্রেস করবে, দ্যাট ইজ অ্যাটিটিউড। An attitude is a tendency to respond favorably or unfavorably to a certain object, person or situation. তার মানে কি হচ্ছে, আমরা এই যে অ্যাটিটিউডটা শো করি অর এক্সপ্রেস করি, এটা মেইনলি কিরকম হতে পারে? ইট ক্যান বি ফেভারেবল, ইট ক্যান বি আনফেভারেবল, দ্যাট ইজ পজিটিভ অর নেগেটিভ। আমাদের যে কোনো ভাবে, আর কখনো কখনো আমরা বলি যে নিউট্রাল, আমাদের কোনো এ নিয়ে ভাবনা নেই, বাট আপনাকে কিছু বলতে হলে অবশ্যই আপনি পজিটিভ আর নেগেটিভ কোনো একটা ভাবনা থেকেই বলি আমরা। সো বলা হচ্ছে it can be favorable or unfavorable. Attitude is kind of mental state which represent a predisposition to form certain opinion. তার মানে এটাকে বলাই হয়েছে কি predisposition, preconception or preconceived idea about something. Attitudes are positive or negative. Feelings concerning objects, people, event. It is less stable than values. So attitudes are caught rather than taught. তার মানে কি হচ্ছে, আমরা অ্যাটিটিউড কেউ কাউকে শিখাই না, আমরা নিজ থেকেই সিচুয়েশনের মধ্যে থেকে আমরা নিজেরা বুঝে নেই বা শিখে নেই, যেটা বলছে অ্যাটিটিউড আর caught rather than taught.
So attitudes are learned. Attitude define kind of mental state or state of mind. Attitude provides emotional basis of one's interpersonal relations and identification with others. Attitude are close to core personality. Attitude may be social or personal. তার কিন্তু হচ্ছে আমরা ইন্ডিভিজুয়ালও হতে পারে, সোশ্যাল পার্সপেক্টিভে সামাজিক যে একটা চিন্তা ভাবনা সেটা সবার মধ্যে ছড়িয়ে যেতে পারে, যেটাকে বলছে সোশ্যাল আর পার্সোনাল। Attitude remain latent until it gets favorable condition. So কোনো একটা বিষয় সম্পর্কে আমাকে কোনো এক্সপ্রেশন কিংবা যদি বলি আমাদের কোনো আনসার কিংবা কোনো একটা অপিনিয়ন দেওয়ার জন্য দরকার কি আমরা এক্সপেক্ট করি যে একটা ফেভারেবল কন্ডিশন আসুক, যেই কন্ডিশনের যখনই আমরা মনে করব দিস ইজ দ্য রাইট টাইম টু এক্সপ্রেস মাই অপিনিয়ন, সেই সময় আমরা করবো। তারপর আনটিল the favorable event or favorable condition it remain latent. Attitude carries maximum emotions. Attitudes are directed towards some object about which a person has feelings. এই হচ্ছে আমাদের attitude related issues. So what are the components of attitude? Components of attitude যদি বলি আমরা mainly three components: affect, cognition and intention. Affect বলতে কি বোঝাচ্ছি? The term affect refers to individuals' feelings towards something. কোনো বিষয় সম্পর্কে, কোনো ব্যক্তি, বস্তু বা বিষয় সম্পর্কে আপনার আমাদের যে ইন্ডিভিজুয়াল ফিলিংসটা, সেটাকে বলছি আমরা affect. বলছি the term affect refers to the individual's feelings towards something. Usually cognition is the matter of your knowledge, experience or your learnings. The cognitive component of an attitude is the knowledge a person presumes to have about something. Cognition is based on perception of truth and reality. And intention, it guides the behavior of an individual towards something. It may be positive, it may be negative intention. কোনো কিছু করা না করা বা করার প্রতি যে আমার ইচ্ছা অনিচ্ছা আগ্রহ, সেটাকে বলছি আমরা ইন্টেনশন। এই হচ্ছে আমাদের বেসিক থ্রি কম্পোনেন্টস অফ অ্যাটিটিউড। আমরা শুনতে পাচ্ছি তো না? শুনতে পাচ্ছি? Okay. Then come to the point, factors of forming attitude or factors that affect to form the attitude. So culture, family, peer group, education and others. Factors like emotions, personality, experience, opinion of others, rules of and regulations. So আমরা বুঝতে পারি যে কালচার বলতে কি বুঝি? Culture is the way of life. It is important factor for informing attitude of individual. কালচারের দ্বারাই আমরা কি হচ্ছে ইনফ্লুয়েন্স হচ্ছি। আমাদের অ্যাটিটিউড কি হবে, আমাদের আচার আচরণ কি হবে, আমাদের এক্সপ্রেশন কি হবে, আমাদের কোনো বিষয় সম্পর্কে পজিটিভ ও নেগেটিভ যে একটা ধারণা হবে, সেই সব কিছুই আমাদের ডিপেন্ডস করছে আমাদের কালচারের উপরে। কালচারের দ্বারা অ্যাফেক্টেড হয়ে মানুষের অ্যাটিটিউড, পার্সোনালিটি গ্রো করে। ইভেন দ্য ফ্যামিলি ইজ দ্য প্রাইমারি ইনস্টিটিউশন অফ ফর্মিং অ্যাটিটিউড, নট অনলি অ্যাটিটিউড, যে কোনো বিষয়ে আমাদের ফ্যামিলি একটা বেশ বড় রোল প্লে, যেটা পার্সপেক্টিভ আমরা বলতে পারি family is the another components or another source or factors of attitude. Then peer group বলতে কাদের কি বুঝি মনে আছে? The same level workers or same age people, neighbors, your close friends. So peer groups means that those people who are in the same level as an individual group, older and older, and he meets more and more people outside his family. This group of people is known as peer group. So পেয়ার গ্রুপ তাহলে কি করছে? পেয়ার গ্রুপ যেহেতু আমাদের খুব ক্লোজ একটা গ্রুপ, তাদের সাথে আমাদের সবকিছুর ব্যাপারে ওঠা বসা শেয়ারিংটা খুব ভালো হয় এবং তাদের দ্বারা আমরা অ্যাফেক্টেড হই, তারাই আমাদের অ্যাটিটিউড বিলিভসকে অ্যাফেক্ট করে। Even the education can influence one's attitude. Also it can change the attitude of a man or of a people, of an individual, and others like emotions, personality, experience, opinion of others, rules, regulation. These are the factors that form the people's attitude. শুনতে পাচ্ছি আমরা? হ্যাঁ, ওকে।
এই যে এখন যেটা পড়বো ঠিক এই যে পড়লাম সোর্সেস আর ফ্যাক্টরস অফ অ্যাটিটিউড এন্ড টাইপস অফ জব রিলেটেড অ্যাটিটিউড ইম্পর্টেন্ট কোশ্চেন ওকে সো যেহেতু আমাদের অর্গানাইজেশনাল বিহেভিয়ার অর্গানাইজেশনের পার্সপেক্টিভে এটাই আমাদের অ্যাটিটিউড শো করি আমরা so that is the issue of types of job related attitude so job related attitude কি হতে পারে আমাদের প্রথম কথা হচ্ছে অ্যাটিটিউড হচ্ছে কোনো বিষয় সম্পর্কে পজিটিভ ও নেগেটিভ কোনো থিংকিং ভাবনা যেটা আমাদের ইনার ফিলিংস আমাদের ইন্টেনশন থেকে আমরা এক্সপ্রেস করি সেটাই মেইনলি অ্যাটিটিউড সো in case of organization or organization behavior in case of organization what people do what people think or what people believe regarding their job or regarding their works. So ultimately, job related attitudes, mainly job involvement, organizational commitment, job satisfaction, then absenteeism, turnover, dissatisfaction, discontent, conflict, strike, and slow down. So fact is that first one is job involvement. It's measure the degree to which a person identifies psychologically with his or her job and considers his or her perceived performance level important to self-worth. তার মানে কি দাঁড়াচ্ছে যে আমি কি কাজ করছি কাজের থেকে কি পাচ্ছি আমি কি পরিমাণ পরিশ্রমটা করব কতটুকু আমি কাজে নিজের সাইকোলজিক্যালি মেন্টালি কতটা ইনভলভ করব দ্যাট ইজ দ্য পয়েন্ট অফ জব ইনভলভমেন্ট বলা হচ্ছে a person identifies psychologically with his or her job and considers his or her perceived performance level important to self-worth organizational commitment, a state in which employee identifies with a particular organization and its goal and wishes to maintain membership in the organization. It's more or less belongingness. That is, you just own your organization. You are committed to work, to your organization, to your work. So আপনার জন্য যেই অ্যাসাইন জবটা তো আছে সেটা তো করবেনই মোর দেন দ্য অ্যাসাইন জব সো আপনি এর চেয়েও আরো ভালো কাজ করতে চান অন্যের কাজকেও সহযোগিতা করতে চান পিয়ার রিলেশনশিপটাকে আরো বেটার পজিশন নিয়ে যেতে চান বিকজ ইউ লাভ ইউর অর্গানাইজেশন and you are committed to do for the betterment of your organization and third one is job satisfaction is the positive reaction or positive feelings regarding the job it refers to an individual's general attitude towards his or her job it every person or an individual expression regarding job it can be positive it can be negative so if the employees or people are happy with their job they are just express their satisfaction where they are not happy with their job they are just showing their dissatisfaction then others issues like absenteeism turnover dissatisfaction discontent conflict strike lockout and slow down ultimate কথা হলো কি if you are dissatisfied if people are dissatisfied if the organization working environment is not good enough then কি হচ্ছে employees will just try to be absent in the workplace maybe physically absent maybe mentally absent they maybe they try to leave the organization that may lead to turnover dissatisfaction discontent conflict strike and slow down আমরা কি বুঝতে পেরেছি কথাগুলো these are the job related attitudes একজন ইন্ডিভিজুয়াল একজন ওয়ার্কার অর্গানাইজেশনে কি রকমের তার জবের প্রতি কি রকমের অ্যাটিটিউড শো করতে পারে ক্লিয়ার কথা হ্যাঁ শুনতে পাচ্ছি ক্লিয়ার জি স্যার জি স্যার ক্লিয়ার শোনা যাচ্ছে ওকে সো নেক্সট স্লাইড আমরা যদি দেখি কি আছে সো আমরা এটা পড়েছিলাম কি কোনো একটা সময় চেঞ্জিং অ্যাটিটিউড পড়েছিলাম নো স্যার এরকমটা পড়েছিলাম কিনা যে No, sir. অ্যাটিটিউড চেঞ্জ করিনি No, না সো আপনি আমি আমরা যেই অবস্থাতেই আছি আমরা সেটাকে বলছি অ্যাটিটিউড আমরা কোনো একটা বিষয় সম্পর্কে পজিটিভ নেগেটিভ যা এক্সপ্রেস করি বলাই হয়েছে এরকম অ্যাটিটিউড হচ্ছে প্রি কনসেপ্ট আইডিয়া or feelings regarding something so ultimately আমাদের সেই আইডিয়া সেই ধারণা সেই চিন্তা যা কিছুই হোক এটা কি হয়
একটা লেভেলে এসে কিন্তু ফিক্সড হয়ে যায় যে না তার সম্পর্কে পজিটিভ একেবারে নেগেটিভ। আবার দেখবেন যে কেউ না কেউ আপনার যদি তার পক্ষে অনেক রিকোয়েস্ট করে হইতে পারে আপনি কিছুটা চেঞ্জ হতে পারেন। তো সেই কারণে বলা হয় যে attitude to some extent it can be changed. So what are the procedure? How can we change people or individuals attitude or change the culture of an organization or an individual? So according to Carl Lewin, there are 3 steps of changing attitude. First one is changing, unfreezing. Second one is moving, and last one is refreezing. এই মুভিংটাকে বেসিক্যালি আমরা বলতে পারি চেঞ্জিং অর প্রসেস। সো আনফ্রিজিং, মুভিং অর রিফ্রিজিং অ্যান্ড অর বলতে পারি আনফ্রিজিং, চেঞ্জিং অ্যান্ড রিফ্রিজিং। আনফ্রিজিং বলতে কি বুঝি আমরা? কোনো একটা বিষয় সম্পর্কে আপনার আমার যে ধারণাটা আছে দীর্ঘদিন আমরা একটা স্ট্রং ধারণা নিয়ে আছি, বিলিভ করছি যে না এটা হওয়া উচিত না, এটা হওয়া উচিত, যে কোনো একটা বিষয়। সেই যে দীর্ঘদিনের যে আমার চিন্তা চেতনা সেটা আমি চেঞ্জ করার জন্য মানসিকভাবে আপনাকে আমাকে কেউ রিকোয়েস্ট করছে অথবা একটা বেটার নলেজ আমাদেরকে দিচ্ছে, বেটার কোনো আইডিয়া দিচ্ছে যাতে আমাদের সেই ধারণাটা চেঞ্জ করা যায়। একটা পর্যায়ে আপনি আমি সেই ব্যক্তি বা ব্যক্তির কাছ থেকে কনসেপশন নিয়ে, আইডিয়া নিয়ে, এক্সপেরিয়েন্স গ্যাদার করে হয়তো আমি চিন্তা করব যে আমি আমার পুরনো ধারণাটা থেকে আমি বদলাতে চাই অথবা ধারণা চেঞ্জ করতে চাই, যেটা হচ্ছে আনফ্রিজিং is the preparation for a desired change. So I just want to change myself, my attitude, my behavior. So আমি চেঞ্জ একদিনে করতে পারবো না। It's the first step to take preparation or accept the change offer. ক্লিয়ার কথা আমাদের? কথা ক্লিয়ার? আনফ্রিজিং? জি স্যার। আচ্ছা, তারপরেও যদি বলি আনফ্রিজিং এর আরেকটা বিষয় দাঁড়াচ্ছে কি যে কখনো আমরা আনফ্রিজ হতে চাই অথবা আমার ধারণাটাকে চেঞ্জ করতে চাই, কিন্তু কেন চেঞ্জ করতে চাই সেটা নিড ফর চেঞ্জ, ইনক্রিজ দ্য ড্রাইভিং ফোর্স। ড্রাইভিং ফোর্স বলতে কি চেঞ্জ যাতে করা যায় তাতে কোন কোন ফ্যাক্টর গুলো আমাদেরকে এফেক্ট করতে পারে সেই ফ্যাক্টর গুলোকে খুঁজে আইডেন্টিফাই করে সেগুলো প্র্যাকটিস করা বা করতে চেষ্টা করা, অন্যের কথা শোনার একটা মানসিক অবস্থা তৈরি করা, যেটাকে বলছি আমরা so increase the driving forces and last one reduce the resisting force. তার মানে কি আমার যে চিন্তাটা ছিল যে আমি কখনো চেঞ্জ হব না, আমি একটা জায়গায় খুব স্ট্রিক্ট হয়েছিলাম, সেই জায়গা থেকে আমি কিছুটা নিজেকে কি করব পজিটিভ করার চেষ্টা করব, যেটা হচ্ছে বলছি রিডিউস দ্য রেসিস্টিং ফোর্সেস। দেন সেকেন্ড ওয়ান ইজ চেঞ্জিং অর মুভিং। সো আলটিমেটলি কি হলো আমরা শুরুতে প্রিপারেশন নিলাম, সেই অনুযায়ী কিছুটা কাজ করতে চেষ্টা করব, সেটাই হলো বেসিক্যালি চেঞ্জিং অর মুভিং। So basically it's the implementing the desired change, individual components, group components, task components, structural components, এই বিষয়গুলো মেইনলি আমাদের এই চেঞ্জ হওয়ার পার্সপেক্টিভে হেল্প করবে। এন্ড লাস্ট ওয়ান ইজ রিফ্রিজিং। রিফ্রিজিং কি হলো আমার পুরনো ধারণাটা চেঞ্জ করেছি, সেটা আমি এখন নতুন একটা আইডিয়া জেনারেট করেছি এবং সেই নতুন যে আইডিয়াটা আসলো পুরোনোটাকে বাদ দিয়ে নতুনটা আসলো, সেইটাই হলো চেঞ্জ। এই চেঞ্জটাকে আমরা যখন পার্মানেন্টলি অ্যাকসেপ্ট করে নিব, পরবর্তী সময় এই নিউ যে ঘটনাটা ঘটলো আমরা যে চেঞ্জটা নিয়ে আসলাম সেটাকে ফার্দার লং টার্মের জন্য প্র্যাকটিস করব। দ্যাট ইজ দ্য ইস্যু অফ রিফ্রিজিং। তার মানে দীর্ঘদিনের জন্য এটাই আবার আমরা ফ্রিজ করে নিলাম আমাদের চিন্তা চেতনায় কর্মে। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের কয়েকটা ইস্যু, যে আনফ্রিজিং, মুভিং এন্ড চেঞ্জিং অর রিফ্রিজিং। ক্লিয়ার কথা? সো যদি কোশ্চেন হয় ডু ইউ থিংক মুভিংটা একটু আবার বোঝানো যাবে? কোনটা মুভিং পার্টটা রিফ্রিজিং না মুভিং? কম্পোনেন্টস। জি স্যার। মুভিংটা, আচ্ছা মুভিংটা হলো বেসিক্যালি আমি যেটা ধরেন আপনি চিন্তা করলেন যে দীর্ঘদিন যাবত কোনো একটা ব্র্যান্ড কি পছন্দ করছেন, লেটস সে আমরা বলছি আড়ংকে আপনি দীর্ঘদিন প্রেফার করছেন, সেটা কি আপনি একটা ওই জায়গায় আপনার মাইন্ডসেট আপনার আটকে গেছে, ফিক্সড হয়ে আছে। এখন আপনি চিন্তা করেন যে নেক্সট 2 or 3 ইয়ার্স আমি আর আড়ং থেকে কোনো পোশাক কিনবো না।
এই যে মানসিকভাবে চিন্তাটা করলেন এবং পরবর্তী এই যে কামিং ঈদ আসছে, কোরবানির ঈদ, তখন আপনি চিন্তা করলেন নো আমি এবার আড়ং থেকে না কিনে লারিফ থেকে কিনবো অথবা সারা থেকে কিনবো, অন্য কোনো ব্র্যান্ড থেকে কিনবো। এই যে আমি যে ওইটা করব না এইটা করব, যেটা চিন্তা করলাম করব সেইটা একটু একটু করে সেই নতুনের দিকেই এগিয়ে যাওয়াটাই হলো মুভিং। বোঝাতে পেরেছি? জি তাহলে স্যার। আপনি যদি পরবর্তীতে ২ বার ২-৪ বছর ওই ব্র্যান্ডটাকে ইগনোর করে নতুন একটা ব্র্যান্ড আ চুজ করে ফেলেন, দেখবেন যে পরবর্তী সময় ওই নিউ ব্র্যান্ডের প্রতি আপনি আবার ফিক্সড হয়ে গেলেন। যেটা হবে রিফ্রেজিং। নতুন জিনিসটাকে আমি আবার পার্মানেন্টলি অ্যাকসেপ্ট করে নিলাম। কথা ক্লিয়ার? জি স্যার। তার মানে মুভিং হলো কি একটা জায়গা থেকে একটা সিচুয়েশন থেকে আরেকটা জায়গায় আ উত্তরণ ঘটার জন্য যে প্রক্রিয়াটা, সেই মানসিক অবস্থাটা এবং সেই অনুযায়ী কাজ করে যাওয়াটাই হলো মুভিং। ক্লিয়ার না? হ্যাঁ ওকে? স্যার। ওকে। সো এখন কোয়েশ্চেন হতে পারে, ডু ইউ থিংক পিপলস অ্যাটিটিউড ক্যান বি চেঞ্জড অর নট? হোয়াই অর হোয়াই নট? সো আপনি বলতে পারেন ইয়েস আই থিংক যে প্রথমে বলা উচিত যে হতে পারে যে অ্যাটিটিউড আসলে একটা দীর্ঘদিনের বাই বর্ন হয়ে থাকে। এটার প্রতি মানুষ অনেকটাই রিজিড থাকে। অনেক ক্ষেত্রে সম্ভব, অনেক ক্ষেত্রে সম্ভব না। তারপরেও টু সাম এক্সটেন্ট attitude can be solved, and according to Kurt Lewin model, changing cultural model or changing attitude model, according to Kurt Lewin, there are 3 stages of changing people's attitude. It start with unfreezing and end with refreezing, and in between unfreezing and refreezing there is another step that's moving. So you just um, define these 3 points and ড্র দ্য গ্রাফ যদি আপনি মনে করেন। জাস্ট বুঝতে পেরেছি তো যে আমরা কিভাবে পিপলদের অ্যাটিটিউড চেঞ্জ করা যায় কিনা। সত্যিকার অর্থেই যদি বলি অ্যাটিটিউড চেঞ্জ করা যায়, তবে শতভাগ পিপলের শতভাগ অ্যাটিটিউড চেঞ্জ করা যায়। কেউ আপনার কথা শুনে একবার শুনেই সে হয়তো চেঞ্জ হবে বা চেঞ্জ হওয়ার জন্য চিন্তা করবে। আর কেউ আপনার ১০ বার বললেও সে শুনবে না। তো কারোরটা চেঞ্জ হবে, কারোরটা চেঞ্জ হবে না। কথা ক্লিয়ার তো? ওকে? হ্যাঁ ওকে। So steps of changing attitude আমরা already পড়েছি, unfreezing, changing and rephrasing. Next দরকার এখানে একটা বিষয় আছে। জাস্ট একটা statistical survey, আমাদের এটা এক্সামের জন্য পড়তে হবে না। দেখেন Canadian job satisfaction, ইভেন তো আমাদের দেশের পার্সপেক্টিভেও যদি আমরা জব স্যাটিসফ্যাকশন নিয়ে কোনো সার্ভে করে থাকি, অনেক এর চেয়েও বাজে রেজাল্ট আসবে। Canadian job satisfaction কি বলছে? In 1991, 62% of employees reported that they were highly satisfied with their job compared to just 45% in 2001. তার মানে কি ১০ বছরের মধ্যে 1991 এবং 2001, জাস্ট ইন 10 ইয়ার্স এর একটা ব্যবধানে কি হলো, 1991 এ 62% পিপল ওয়্যার স্যাটিসফাইড, বাট সেটা কত 17%, 17% ডাউন হয়ে গেল ১০ বছরের ব্যবধানে। তার মানে কি হচ্ছে, অলমোস্ট 40% of employees would not recommend their company as a good place to work. তার মানে বেশিরভাগ মানুষই কি হলো, তার জবের প্রতি স্যাটিসফাইড না, এবং মোস্ট অফ দ্য কেস people are not encouraged, other people are not recommended other people to work with their job environment or workplace because they think their work environment or workplace is not a good one. তার মানে কি প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই নিজের অবস্থান নিয়ে হ্যাপিনেস এর অভাব আছে, স্যাটিসফ্যাকশনের অভাব আছে। 40% people believe that they never see any of the benefits of their company making money. তার মানে কি হচ্ছে, তারা টাকা 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 এটাই দিচ্ছে এবং এই টাকা যে আপনি করছেন, নেভার সি এনি of the benefits of their company making money. Almost 40% reported that red tape and bureaucracy are among the biggest barrier to the job satisfaction, and 55% reported that they feel the pressure of having too much to do. তার মানে দেখেন আমাদের ডিসস্যাটিসফ্যাকশনের জায়গাটা কোথায়? জায়গাটা হচ্ছে রেড টেপিজম আর ব্যুরোক্রেসি। রেড টেপিজম এন্ড ব্যুরোক্রেসি বুঝি আমরা? বুঝতে পারি নাকি না? হ্যালো, শুনতে পাচ্ছি না? জি স্যার। জি স্যার।
আচ্ছা, তাহলে আলটিমেটলি কি হলো? কানাডিয়ান আমাদের সার্ভেটা দেখছি সেখানে আমাদের দেখা যাচ্ছে যে প্রতিনিয়তই মানুষের স্যাটিসফ্যাকশন লেভেল ডাউন হচ্ছে। আসলে কেন ডাউন হচ্ছে? প্রতিনিয়ত মানুষের টেস্ট প্রেফারেন্স চেঞ্জ হচ্ছে। প্রতিনিয়ত মানুষ আ দেখা যাচ্ছে তাদের আম সাইকোলজিক্যাল, মেন্টাল বিভিন্ন রকমের তারা সাপোর্ট চাচ্ছে অর্গানাইজেশনের কাছ থেকে। ফাইন্যান্সিয়াল ম্যাটার ইস্যু আছে, ওয়ার্কিং এনভায়রনমেন্ট এফেক্ট করছে। বিভিন্ন বিষয়ের দ্বারা তারা হচ্ছে কি স্যাটিসফ্যাকশন ডাউন হচ্ছে, স্যাটিসফ্যাকশন কমছে আল্টিমেটলি। তো কানাডিয়ান সার্ভে দেখা যাচ্ছে 10 ইয়ার্স এর মধ্যেই 17% স্যাটিসফ্যাকশন ডাউন হলো। সো আল্টিমেটলি আমরা যদি সিমিলার টাইপ অফ সার্ভে আমাদের দেশের পার্সপেক্টিভে করে থাকি তাহলেও দেখা যাবে যে এর চেয়েও বাজে পিকচার হতে পারে। কারণ প্রত্যেকটা মানুষই মনে করে তার প্রতিষ্ঠানটা ভালো প্রতিষ্ঠান না। খুব রেয়ার পারসন আছে যে বা যারা মনে করে their their industry, their organization is good enough for the well-being of the society. Their higher authorities are very much conscious about the welfare of their employees. Their working environment is good. Their colleagues relationship or interpersonal relationship is good. এটা খুব রেয়ার পারসন, রেয়ার অর্গানাইজেশন এমপ্লয়িরাই মনে করে থাকে। সো এই জিনিসগুলোই তো আলটিমেটলি আমাদের স্যাটিসফ্যাকশনকে এনশিওর করবে। তো এখন কোশ্চেন হচ্ছে স্যাটিসফ্যাকশন যদি হয়ে থাকে তাহলে আমাদের অর্গানাইজেশনের পার্সপেক্টিভে সেটা কি ধরনের ইমপ্যাক্ট ফেলে? বলা হচ্ছে জব স্যাটিসফ্যাকশন এন্ড এমপ্লয়ি পারফরম্যান্স। কি বলছি? জব স্যাটিসফ্যাকশন লিডস টু ইন্ডিভিজুয়াল প্রোডাক্টিভিটি, even organizational productivity. It can reduce absenteeism and turnover, and it can ensure the organizational citizenship behavior. আমরা কি এই 5টা পয়েন্ট বুঝতে পারি? অর্গানাইজেশনাল সিটিজেনশিপ বিহেভিয়ার, টার্নওভার, রিডিউসিং দ্য টার্নওভার, reducing absenteeism, organizational productivity and individual productivity. বুঝতে পারি? OCB, organizational citizenship behavior মানে কি? আমরা আল্টিমেটলি ওসিবি হচ্ছে এরকম যে আমি আমার গিভেন টাস্ক করব, আমার কাজটা করব, সাথে আমার কলিগদের যদি কোনো কাজ যে ওভারলোড হয়ে যায়, তারা রানিং আউট অফ টাইম হচ্ছে, অফিস আওয়ার শেষ হয়ে যাচ্ছে কিন্তু তাদের কাজটা শেষ হচ্ছে না, আমার কাজটুকু করে আমার সময় আছে, আমি তাকে হেল্প করব। ইভেন আমার জব ডেসক্রিপশনের মধ্যে নেই এমন কোনো কাজও আমার সামনে পড়লে আমি করব। তার মানে কি হচ্ছে মোর দ্যান দ্য প্রোঅ্যাক্টিভনেস। আলটিমেটলি আমরা এমন একটা যদি আমাদের স্যাটিসফ্যাকশনটা পারফেক্ট থাকে, আমাদের যদি জব স্যাটিসফ্যাকশন থাকে তাহলে আলটিমেটলি আমাদের এই ধরনের ইন্ডিভিজুয়াল উইলিংনেস টুয়ার্ডস দ্য ওয়ার্ক, whether the job is আন্ডার হিজ কাস্টডি অর নট, অন্যের কাজ হলেও আমরা করব বিকজ আমরা চাই যে অর্গানাইজেশনে কোনো কাজ পেন্ডিং থাকবে না, রাইট টাইমে কাজটা হলেও আমাদের প্রোডাক্টিভিটি পারফরমেন্স গ্রো করবে। এই চাওয়াটাই হলো বেসিক্যালি ওসিবি। সো এখন কথা হলো আমাদের মোস্ট অফ দ্য কেস আমাদের স্যাটিসফ্যাকশন থাকবে না। সো যখন আমার স্যাটিসফ্যাকশন থাকবে না, হাউ ক্যান উই এক্সপ্রেস দ্য ডিসস্যাটিসফ্যাকশন? ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু, হ্যাঁ। সো হাউ ক্যান উই এক্সপ্রেস? বুঝতে পারছি? শুনতে পাচ্ছি তো না? জি স্যার। Okay, how can we express the dissatisfaction? First one is একেবারেই ফার্স্ট ওয়ানটাই আসলে লাস্ট ওয়ান হওয়া উচিত, এক্সিট। এক্সিট মানে কি? আমি চলে যাব, টার্নওভার, আমি আর এখানে কাজ করব না, দ্যাট ইজ দ্য পয়েন্ট, এক্সিট। দেন ফার্স্ট ওয়ান ইজ ভয়েস। ভয়েস মানে কি? আমরা ভয়েস রেইজ করব যে দিস ইজ নট ফেয়ার, উই আর নট হ্যাপি উইথ সাচ টাইপ অফ ওয়ার্ক এনভায়রনমেন্ট, উই আর নট হ্যাপি উইথ দ্য ম্যানেজারিয়াল activities. So ultimately raise your voice, protest against any discrimination. Then loyalty, যখন হয় আমার ডিসস্যাটিসফ্যাকশন থাকলেও আমি আরো বেশি লয়ালটি শো করতে পারি বিকজ দেখা যাচ্ছে যে আই নিড দ্য জব। আমি যদি এখান থেকে রিঅ্যাক্ট করি আমার চাকরিটাও চলে যেতে পারে, তাহলে কি করব? তাহলে তো আমি জবলেস হয়ে গেলাম। সো বেটার আমি আরো বেশি ট্রাই করি, আরো বেটার পারফরমেন্স শো করার ট্রাই করি, at least আমার জবটা টিকে থাকে। ইট ক্যান বি থার্ড ওয়ান ইজ নেগলেক্ট। নেগলেক্ট মানে কি? আমি কাজের প্রতি আগ্রহী না, রাইট টাইমে আসছি না, ফিজিক্যালি প্রেজেন্ট থাকলে মেন্টালি অ্যাবসেন্ট অর ইভেন ফিজিক্যালি অ্যাবসেন্ট অর গো স্লো, বিভিন্ন টেকনিক অবলম্বন করে আমরা আমার অর্গানাইজেশনকে, জবকে আমি নেগলেক্ট করছি। and last assignment or last reaction will be the exit. exit বলতে কি হলো? লিভ দ্য অর্গানাইজেশন। আলটিমেটলি অর্গানাইজেশনের এই পলিসির সাথে আমরা
Rajina, we will not stay in this organization for longer period of time. Okay, clear to na? So these are the ways of expressing dissatisfaction. Clear? বাট স্যার লয়্যালটি দেখালে মানে কিভাবে এমপ্লয় ডিসস্যাটিসফ্যাকশন বুঝবে কোম্পানি অফিসিয়ালসরা? না, এটা বেসিক্যালি তাকে আসলে ডিসস্যাটিসফ্যাকশন বোঝানোটা ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে ইউ নিড দ্য জব। এখন আপনি যদি এখানে রিঅ্যাক্ট করে এমনিতেই আপনার জন্য একটা ডিসস্যাটিসফ্যাকশন মানে কি কখনো আর্টিফিশিয়ালিও আপনার জন্য একটা বাজে ওয়ার্ক এনভায়রনমেন্ট ক্রিয়েট করে রাখা হয় যাতে আপনার প্রমোশন দেয়া হলো না, আপনাকে একটা বেটার ওয়ার্ক এনভায়রনমেন্ট দেয়া হলো না, আপনার কলিগদের সাথে একটা কনফ্লিক্ট তৈরি করে রেখে দিল, তারা সলভ করলো না। তাহলে করলো না, বাই দা বাই অর্গানাইজেশন মনে করছে ইউ আর বার্ডেন উইথ দ্য অর্গানাইজেশন। সো বেটার এমন কিছু সিচুয়েশন ক্রিয়েট করে দেখ যে কিছু এমপ্লয়ি চলেই যায়, এমন সিচুয়েশন কখনো তৈরি হয়। এখন ফ্যাক্ট হচ্ছে আপনি তো বেটার একটা জব না পেয়ে চলে যেতেও পারছেন না। তো এখন অর্গানাইজেশন তো আপনার পুরো অপোজিট পজিশনে বসে আছে। এই মুহূর্তে যদি আপনি লয়্যালটি শো করেন তাহলেই ধরে নেওয়া যায় যে আপনার জবটা টিকবে। সামহাউ যে বা যারা একটু এখানে প্রোটেস্ট করবে, ভয়েস রেজ করবে তাদেরকেই জব কাটেও চলে যেতে পারে। সো বিভিন্ন কারণেই আমরা চিন্তা করতে পারি যে না আমাদের এখন অর্গানাইজেশনে ছাঁটাইয়ে চলে যাবে, রিপ্লেসমেন্টে চলে যাবে, জব কাটে চলে যেতে পারে। সো তারা আপনাকে প্রপার স্যালারিটাও দিচ্ছে না, প্রপার রেসপেক্ট, মিউচুয়াল রেসপেক্ট এন্ড ডিগনিটিটাও এনশিওর করছে না, মানে হচ্ছে সামথিং রং ওভার দেয়ার। সো এই সিচুয়েশনে আপনার রিঅ্যাকশন মানে হচ্ছে তার জন্য আরো সুযোগ আপনাকে টার্মিনেট করা কিংবা তখন বলবে মিসকন্ডাক্টের কারণে আপনাকে টার্মিনেট করা হলো। আলটিমেটলি অর্গানাইজেশনাল পলিটিক্স তো অনেক রকম। সো অনেক কারণেই আপনি অর্গানাইজেশনের জন্য অপছন্দের হতে পারে। কখনো আপনি খুব ভালো পারফরম্যান্স শো করছেন সেটাও আপনি অপছন্দের কারণ হতে পারে। বস আপনাকে থ্রেট মনে করছে এই লোকটা খুব বেশি বুঝে, বেশি ভালো স্কিলস আমার চেয়েও সে তার ডিসিশন মেকিং এর পাওয়ার বা আদার্স কোনো একটা জায়গায় হয়তো সে আমার চেয়ে এগিয়ে। এমন হতে পারে যে আপনাকে সে থ্রেট মনে করছে, সেটা হতে পারে। বিভিন্ন কারণে এমন কিছু সিচুয়েশন তৈরি হয়ে যায় যখন আপনি আসলে সেখানে যদি কথা বলতে যান আপনার অবস্থাটাই টিকবে না ইন এ সেন্স। তো দ্যাটস ওয়াই যে ওই সিচুয়েশন গুলোতে যায় বা যারা লয়ালটি শো করবে তারাই হয়তো টিকে যাবে, আবার কেউ কিন্তু জব কাটের মধ্যে পড়ে যাবে। সেই কারণে বলা হচ্ছে যে আমি ডিসস্যাটিসফাইড থাকলেও আমার জবটাকে টিকিয়ে রাখার জন্য বেসিক্যালি আমি জবলেস না হওয়ার জন্য টার্মিনেশনে চলে না যেতে হয় সেজন্য কখনো লয়ালটি শো করি। আবার আরো একটা কারণে লয়ালটি শো করি, লেটস সে আপনার প্রমোশন হয়নি, লাস্ট ইয়ারে প্রমোশন হয়নি, খুব ভালো পারফরম্যান্স শো করেছিলেন, আপনি আরো বেশি লয়াল হলেন, এখন আরো বেটার পারফরম্যান্স শো করলেন যাতে পরের বারে আপনার স্যাটিসফ্যাক্টরি আপনার এক্সপেক্টেড প্রমোশনটা হয়ে যায়। তাহলে আলটিমেটলি কি হয়, আমাদের লয়ালটি দুটো কারণেই হয়। আমি আমার এক্সপেক্টেড রেজাল্টটা পাওয়ার জন্য হয়, অথবা আমি কোনোভাবে টিকে থাকার জন্য, সার্ভাইভ করার জন্য আমি লয়ালটি শো করি। কথা ক্লিয়ার তো না বাবা? জি স্যার। একেবারেই রিয়েলিটি এটা। দেখা যাচ্ছে যে কখনো আপনি খুব ভালো পারফর্ম করছেন সেটাও আপনার বসের পছন্দ না। কারণ হচ্ছে বসের পারফরম্যান্স আপনার চেয়ে খারাপ। সো কোনো কারণে যদি সেই বসেরও বিগ বস যদি জেনে যায় আপনি ওনার চেয়ে ভালো পারফর্ম করছেন, তাহলে এমনও করতে পারে বসকে বসিয়ে আপনাকেই বসের পজিশনে বসিয়ে ওনাকে ডিগ্রেডেড করে দিতে পারে। সো বসের জন্য তো আপনার এটা একটা থ্রেট। সো বিভিন্ন কারণেই আমাদের এই ধরনের ইস্যুগুলো তৈরি হয় অর্গানাইজেশন পলিটিক্স। ওকে, দেন ভ্যালুজ এন্ড ইথিক্স। সো আমরা ক্লিয়ার তো অ্যাটিটিউড পোরশন ক্লিয়ার না? হ্যাঁ স্যার। ওকে, সো ভ্যালুজ বলতে কি বুঝি? ভ্যালুজ হচ্ছে আপনার কাছে আমার কাছে কোন জিনিসটা গুরুত্বপূর্ণ। লেটস সে আপনি কোনো একটা বিষয় নিয়ে সিদ্ধান্ত নিবেন, তখন চিন্তা করবেন যে আমার কাছে আমার ইথিক্সটা একটা ফ্যাক্ট, অথবা মনে করবেন যে না আমি আমার নীতি আদর্শের জায়গায় একটু ছাড় দিব না, তাতে যাই হোক। এই যে নীতি আদর্শ তার মানে আপনার কাছে গুরুত্বপূর্ণ কোনটা? মূল্যবোধটা কি? আপনি যেই জিনিসটাকে বিলিভ করেন সেই বিলিভটাকে এস্টাবলিশ করাটাই হলো বেসিক্যালি ভ্যালুস। So basic convictions about what is important to the individual. They contain a judgmental elements of what is right, good or desirable. So ultimately আমার কাছে অনেস্টির একটা গুরুত্ব আছে। আপনি মনে করবেন যে না আমার অনেস্টি, সিনসিয়ারিটি গুরুত্ব আছে। আবার কেউ মনে করবে যে না আমার কাছে পারিবারিক সম্পর্ক কিংবা সোশ্যাল রিলেশনের গুরুত্ব আছে। কেউ বলবে আমি রিজিওনাল একটা বিষয়কে প্রায়োরিটাইজ করব। যে যেভাবে ইয়ে করে। সো ভ্যালুস
are ideas of a person, the reference point by which he measures the goodness of his action, aims and experience. সে তার যে কোনো কাজ করবে, যা কিছুই টার্গেট করবে, এই যেই ধরনের কাজের মধ্যে বা যে এক্সপেরিয়েন্সের মধ্যে দিয়ে যাবে, প্রত্যেকটা জায়গায় সে গুরুত্বপূর্ণ বা সেই বিবেচ্য বিষয়টাকে সে প্রায়োরিটাইজ করবে। যে বলে যে কেউ বলবে যে আমি মরে যাব, তারপরে আমি কোনো ডিসঅনেস্টি কিছু বা আনফেয়ার বা ব্রাইবারি কিছুতে যাব না, আমি কোনো আনফেয়ার প্র্যাকটিসে যাব না। তার মানে কি, তার কাছে কম খেয়ে থাকবে কিন্তু গুরুত্ব হচ্ছে অনেস্টি। আলটিমেটলি ভ্যালুসটা হচ্ছে এই জিনিসটাই, যেটা কোন একটা কনভিকশন অর আইডিয়া যেটা মানুষ তার ডিসিশন মেকিং এর ক্ষেত্রে প্রায়োরিটাইজ করে থাকবে। Whether ethics is the science of morals in human conduct or principles or rules of conduct. Ethical values are related to moral judgment about right or wrong. ক্লিয়ার হয়েছে আমাদের ভ্যালুস এন্ড ইথিক্স? জি স্যার। এটা দেখছি আমরা, এর উপরে একটা অ্যাসাইনমেন্ট করব আমরা। হ্যাঁ, হাবস্টেড কালচারাল ডাইমেনশন মডেল। আমাদের তো ইন্ডিভিজুয়াল অ্যাসাইনমেন্ট করা হয়নি, হয়েছিল? না স্যার। আচ্ছা, এখন যেটা পড়বো এটার উপর একটা অ্যাসাইনমেন্ট করবেন। অ্যাসাইনমেন্টটা হবে এরকম, হাবস্টেড ডাইমেনশনস অর কালচারাল ডাইমেনশন। তো এই যে ভ্যালুস বলি, কালচারাল ভ্যালুস, এক একটা সোসাইটির কালচারাল ভ্যালুস এক এক রকম। ইউরোপ, আমেরিকা, যে কোনো কান্ট্রি, প্রত্যেকটা কান্ট্রি ভিন্ন ভিন্ন ভাবে কালচারকে গুরুত্ব দিচ্ছে। কারো কাছে হতে পারে ম্যাসকুলিনিটিকে গুরুত্বপূর্ণ, কারো কাছে ফেমিনিটি গুরুত্বপূর্ণ, কারো কাছে কোয়ালিটি অফ লাইফটাকে এনজয় করা গুরুত্বপূর্ণ, কেউ বলবে কোয়ান্টিটি অফ লাইফ। ঠিক আছে, আমার এত বেশি বছর বেঁচে থাকলেই চলবে, আমার অত সুখী হওয়ার প্রয়োজন, অত খুব একটা স্বাচ্ছন্দ্যময় জীবনের দরকার নাই, কোয়ান্টিটি অফ লাইফ। কেউ বলবে যে না, যতটুকু বাঁচবো ভালোভাবে বাঁচবো, খুব চিল মুডে থাকবো। তার মানে এক একটা মানুষের, এক একটা সোসাইটির এক এক রকমের ভ্যালুস ক্রিয়েট বিলংস করে। আবার কারো ক্ষেত্রে খুব বেশি সে রিস্ক টেকার হবে, আর কেউ আনসার্টেনিটিকে অ্যাভয়েড করবে, যে নো, কোনো প্রকার আনসার্টেন, কোনো রিস্ক আমি নিতে চাই না। কারো কাছে ক্ষমতা খুব কাছের, খুব লোভনীয় বিষয় হবে, আর কেউ ক্ষমতা থেকে দূরে থাকতে চাইবে, যে ক্ষমতা জিনিসই হচ্ছে সমস্যা, ক্ষমতায় থাকলে হয়তো আমি কিছু অন্যায় আচরণ বা অন্যায় কাজের সাথে জড়িত হয়ে যেতে পারি। সো আমাদের এখানে 5টা-6টা ডাইমেনশন আছে। সো পাওয়ার, ডিস্টেন্স, ইন্ডিভিজুয়ালিজম ভার্সাস কালেক্টিভিজম। কেউ মনে করবে সবাইকে নিয়ে বাঁচতে চাই, সবাইকে নিয়ে ভালো থাকতে চাই, আর কেউ বলবে যে না, আমি একা ভালো থাকলেই চলবে, আমি আমার পরিবার পরিজন সমাজ নিয়ে ভাবনা নেই। The individualism versus collectivism, masculinity versus femininity, quantity of life versus quality of life, uncertainty avoidance, long term versus short term orientation. এই 6টা ডাইমেনশন আছে আমাদের এখানে, ডিটেইলসই আছে। বেসিক্যালি পাওয়ার ডিস্টেন্স বলতে কি বোঝানো হয়, ইন্ডিভিজুয়ালিজম ভার্সাস কালেক্টিভিজম বলতে কি বোঝানো হয়, ম্যাসকুলিনিটি, ফেমিনিনিটি, আনসার্টেনিটি অ্যাভয়েডেন্স। তারপর কনফুসিয়ান ডাইনামিক্স। কনফুসিয়ান ডাইনামিক হলো বেসিক্যালি এই যে শর্ট টার্ম ভার্সাস লং টার্ম ওরিয়েন্টেশন, 6th ওয়ান। এই বিষয়ে আমরা একটা অ্যাসাইনমেন্ট করবো, এবং অ্যাসাইনমেন্টটা বেসিক্যালি যেটা হবে, এখানে একটা আছে মোটামুটি, এক্সাম্পল অফ ন্যাশনাল কালচারাল ভ্যালুস। কানাডাতে কি হচ্ছে, পাওয়ার ডিস্টেন্স মডারেট, চায়নাতে হাই, ফ্রান্সে হাই, জার্মানিতে লো। সো আবার ইন্ডিভিজুয়ালিজম ভার্সাস কালেক্টিভিজমের পার্সপেক্টিভ হাই, লো। সো আলটিমেটলি আমার জানার বিষয় হচ্ছে এই মডেলটাকে বা এই যে অ্যাসাইনমেন্টটাকে 5টা সেগমেন্টে ডিফাইন করবেন। সো হোয়াট ইজ হাবস্টেড কালচারাল ডাইমেনশন মডেল, that is when it developed, who developed it, এরকম একটা ইন্ট্রোডাক্টরি পয়েন্টস থাকবে। তারপর who is the main concept of হাবস্টেড কালচারাল ডাইমেনশন মডেল or cultural values model. So first one হলো who developed, when developed. Second হলো what is the main concept. Third one হলো description of this concept. এই যে আমরা বলছি পাওয়ার ডিস্টেন্স, এই প্রত্যেকটা এলিমেন্টস কে ডিফাইন করে দিব। ফোর্থ ওয়ানে আমরা চিন্তা করব যে 5টা কান্ট্রি সিলেক্ট করব, যে কোন কান্ট্রিতে কোনটার কি অবস্থা, পাওয়ার ডিস্টেন্স। এখানে যেমন আমাদের কান্ট্রি অ্যানালিসিস হয়েছে, এই কান্ট্রিগুলো বাদ দিয়ে আমরা করব। হ্যাঁ, এখানে যে কটা দেয়া আছে এগুলো বাদ দিয়ে আমরা 5টা কান্ট্রিকে চুজ করব। সে 4th পয়েন্টে গিয়ে একটা টেবিল আকারে
যে কোথায় কোন কান্ট্রিতে কিংবা ইন্ডিভিজুয়ালিজমটা কি হাই কিংবা লো কিংবা মডারেট, পাওয়ার ডিস্টেন্সের কি অবস্থা, বাংলাদেশে আসছেন আপনি, ইউএসএ তে চলে যান, এখানে হয়তো ইউএসএ নেই, আপনি চলে যান কানাডা এখানে আছে, আপনি চলে যান আমাদের সাউথ এশিয়ান আরো দু একটা কান্ট্রিতে যান, মিডল ইস্টের দু একটা কান্ট্রিতে যান, সো যাতে করে আমরা দেখতে পারি যে এই কোন কান্ট্রির কালচারাল ডাইমেনশনটা কিরকম, কিভাবে তারা কালচারাল ডিফারেন্সিয়েট একটা থেকে আরেকটা। আর লাস্ট ফিফথ যে পয়েন্ট সেখানে আসবে কি ক্রিটিসিজম। আলটিমেটলি এই কালচারাল ডাইমেনশন মডেলটা কিছু লিমিটেশনস আর ক্রিটিসিজম আমরা খুঁজবো। কথা ক্লিয়ার? ক্লিয়ার? জি স্যার। ওকে, সো অ্যাসাইনমেন্টটা আমরা চেষ্টা করব, আজকে হচ্ছে 17, তো নেক্সট উইকে আমি ক্লাসটা মিস করছি থার্সডেতে। সোমবারে দিতে পারবেন? আজকে দিন না পারবেন না, সময় এত তাড়াহুড়া করার দরকার নেই। আর নেক্সট থার্সডে হচ্ছে আমাদের 22nd, তাই না? 25, 26, দেখেন তো 26 or 7th যেটা মানডে হবে সেই দিন, 26 সম্ভবত, তাই না? জি স্যার, 6 26। তারিখে আমরা দেবো এটা, ঠিক আছে? সরি 26 তারিখ, 26। স্যার অ্যাসাইনমেন্টটা কি মানে স্যার একটু ক্লাসরুমে কি পোস্ট করা যাবে স্যার, একটু ইনস্ট্রাকশন দিয়ে? আচ্ছা দিব, করে দেবো, সমস্যা নেই, থ্যাংক ইউ করে স্যার। দেবো। আপনি ক্লাসের পরে এরপর তো আরেকটা সেশনের ক্লাস আছে, তারপরে আমি করে দিব। যদি আমি ভুলে যাই তাহলে আপনি আমাকে রাত 9টা 8টা 9টার দিকে একটু টেক্সট করবেন হোয়াটসঅ্যাপে, হ্যাঁ? ঠিক আছে যদি স্যার। ভুলে যাই আর কি। ওকে, আচ্ছা। আর যেটা হলো এটা আমি অবশ্য স্লাইডটা করেছি, স্কেজুল করে দিয়ে রেখেছি, মানডেতে ওপেন হবে। আমি ধরেই নিয়েছি আজকে হয়তো পুরো স্লাইডটা কমপ্লিট হবে না, মানডে আমি আবার একটু রিভিউ করবো, দ্যাটস ওয়াই স্লাইডটার জন্য আমি অনলাইনে দিয়ে রেখেছি, বাট সেটা সোমবার দিন ওপেন হবে ওখান থেকে, ঠিক আছে? সো ওটা নিয়ে ওরিড হওয়ার কিছু নেই, এটাও সোমবারের মধ্যে পেয়ে যাবেন। নেক্সট ক্লাসে আমাদের দেখা হবে ইনশাআল্লাহ। আর আমি খুব চেষ্টা করব মানডের ক্লাসে আপনাদের মিডের মার্কস দিতে। দুটো সেকশনের খাতা ক্যারি করে আনাটা একটু টাফ হয়ে যায় একদিনে, তবে দুই সেকশনের মার্কস আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব। আর যদি এমন হয় যে এর আগে আমি সুযোগ পাইলে আমি ইয়েও করে দিতে পারি, ক্লাসরুমে তো না ইউকেমে সাবমিট করতে পারি, ঠিক আছে? তো আদারওয়াইজ আমি সোমবার দিন একটা সেকশনের খাতা নিয়ে আসবো, বাট দুটো আনতে পারবো না, পরে আরেকদিন নিয়ে আসতে হবে। আচ্ছা, রবিবার দিন আপনাদের কি ধরনের ইয়ে থাকে আগামীকাল? কোনো ফ্রি টাইম আছে? স্যার কালকে রবিবার স্যার? হুম 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 হুম। স্যার কালকে হচ্ছে 2টা থেকে 5টা 15 পর্যন্ত ফ্রেঞ্চ এক্সাম হবে, আর এমনি কোনো ক্লাস নেই স্যার। ও আচ্ছা আচ্ছা, তাহলে সেই এক্সামের মধ্যে তার আমার ক্লাসে আসার সুযোগ নেই, তাই না? আহ, দরকার নেই আপনাদের। আমি ভাবছিলাম যদি এ হতো সোমবারে আমি দুটো সেকশনের খাতা ক্যারি করতে পারবো না। আচ্ছা সমস্যা নেই, আপনাদের মার্কস দিয়ে দিব, খাতা পরে উইকে দেখাবো, ঠিক আছে? আচ্ছা স্যার। আচ্ছা ইনশাল্লাহ। তো ঠিক আছে, আমরা এই অ্যাসাইনমেন্টের ব্যাপারে আমি ইনস্ট্রাকশন দিয়ে দিব, তারপর আপনি খেয়াল করেন 5টা সেগমেন্টে আমরা অ্যাসাইনমেন্টটা করবো, ইনস্ট্রাকশন পেয়ে যাবেন, ঠিক আছে? খুবই ওয়ার্ল্ড ওয়াইড খুব ফেমাস একটা কালচারাল ডাইমেনশন মডেল, কালচারাল ভ্যালুজ মডেল যদি বলি, হবস্টেড। সো এটা গুগলে সার্চ দিলে হরেক রকমের পেয়ে যাবেন, হওয়ার কিছুই নেই। শুধু আপনার কাজ হলো লিমিটেশন বা ইয়েটা একটু নিজের মতো করে গুছিয়ে নেওয়া, ঠিক আছে? ওকে, নেক্সট আমরা যাচ্ছি। আহ ethics and ethical values বলা হচ্ছে ethics is the moral sensibility that guides right or wrong on the commonly accepted principles of behavior. It is related to individual moral evaluation, judgment about what is right or what is wrong in a particular situation or particular decision making situation.
While we are talking about the business ethics, we are the three things that need to consider: avoid breaking criminal laws in one's work-related activity, avoid actions that may result in civil lawsuits against the company, avoid actions that are bad for the company image. সো আলটিমেটলি কি হচ্ছে, আমরা যখন বিজনেস এথিক্সের কথা বলি তখন আমাদেরকে কি করতে হবে? ক্রিমিনাল ল ইন ওয়ার্ক রিলেটেড অ্যাক্টিভিটি এটা করা যাবে না। সিভিল লকে আমরা অবশ্যই করব, মেনে নিব। এন্ড অ্যাভয়েড অ্যাকশনস দ্যাট আর ব্যাড ফর দ্য কোম্পানি ইমেজ, এমন কিছু করা যাবে না, কোনো ইললিগাল কিছু না করে যেটা আমার কোম্পানি ইমেজকে ব্যাঘাত ঘটায়। সো হোয়াট আর দ্য ডিটারমিনেন্টস অফ ইন্ডিভিজুয়াল এথিক্স? আমরা বলি কি জানেন, যে ওই লোকটা আগাগোড়া পুরোটাই একটা আনএথিক্যাল পারসন, অথবা খুবই একজন ম্যান অফ প্রিন্সিপালস, এরকম বলি আমরা কখনো, অথবা বলি খুব অনেস্ট একজন মানুষ। তার মানে কি হচ্ছে, কখনো কখনো মানুষ হচ্ছে অনেস্ট, কখনো ইথিক্যাল, কখনো আনইথিক্যাল, কখনো ডিসঅনেস্ট, রাইট? সো এখন ফ্যাক্ট হচ্ছে, হোয়াট আর দ্য ডিটারমিনেন্টস অফ ইন্ডিভিজুয়াল এথিক্স? আমি ইথিক্যাল হব কি আনইথিক্যাল হব, সেটা কিসের দ্বারা ডিটারমাইন্ড হবে? বলা হচ্ছে কি, দ্য ডিটারমিনেন্টস অফ ইথিক্যাল বিহেভিয়ার ফর দ্য ইন্ডিভিজুয়াল আর প্রাইমারিলি বেসড অন সোশ্যাল ইনফ্লুয়েন্সেস such as family, upbringing, peer groups, and even individuals who have influenced them. কথা ক্লিয়ার? তার মানে কি হলো, কখনো কখনো আমরা সোশ্যাল ইনফ্লুয়েন্সের দ্বারা এফেক্টেড হই, ফ্যামিলির দ্বারা এফেক্টেড হই, ফ্রেন্ডসদের দ্বারা এফেক্টেড হই, যাদের সাথে আমরা বেশি সময় পাস করি, যাদের যাদের ইনফ্লুয়েন্স আমাদের লাইফে অনেক বেশি, তাদের দ্বারাই আমরা এফেক্টেড হই। আপনারা যদি ভালো কিছু ফ্রেন্ডের সাথে চলেন, আপনি ভালো কিছু প্র্যাকটিস করতে শিখবেন। যদি আপনার ফ্যামিলি মেম্বার্স আপনাকে সবসময় একটা প্রপার সুপারভিশনে রাখে, তাহলে আপনি সেদিক থেকে আপনার এটা ভালো আসবে, ওরিয়েন্টেশনটা। তো এভাবে করে আমাদের ইন্ডিভিজুয়াল এথিক্সটা চলে আসে। তো বলা হচ্ছে ফ্যামিলি ইনফ্লুয়েন্স, সিচুয়েশনাল ফ্যাক্টরস, ভ্যালুস এন্ড মরালস, এক্সপেরিয়েন্সেস, পিয়ার ইনফ্লুয়েন্সেস, এই হচ্ছে আমাদের একজন মানুষকে ইথিক্যাল কিংবা আনইথিক্যাল করার পিছনে এই ফ্যাক্টরগুলো ইমপ্যাক্ট করছে। সো কোনো কোয়ারি আছে? আপনার এই যে পয়েন্টস গুলো দেখলাম, ইন ফ্যামিলি ইনফ্লুয়েন্সেস, সিচুয়েশনাল ফ্যাক্টরস, ভ্যালুস এন্ড মরালস, এক্সপেরিয়েন্সেস এন্ড পিয়ার ইনফ্লুয়েন্স। স্যার ফ্যামিলি ইনফ্লুয়েন্সের পিয়ার ইনফ্লুয়েন্সেসের কারণে কি কেউ আনএথিক্যালও হয়ে যেতে পারে না? ফ্যামিলি ইনফ্লুয়েন্সের কারণে মানে স্যার এথিক্যাল না হয় যদি আনএথিক্যাল হয়, আর কি পিয়ার ইনফ্লুয়েন্সের কারণে? অবশ্যই হতেই পারে। আমার যে বলা হচ্ছে ডিটারমিনেন্টস অফ ইন্ডিভিজুয়াল এথিক্স, বেসিক্যালি আমার তো বলা হয়নি যে আপনি ইথিক্যাল হবেনই। আপনার ফ্যামিলি যদি আপনাকে ইথিক্যাল ট্রেনিংটা দেয়, ফ্যামিলি মেম্বার্স যদি এথিক্স প্র্যাকটিস করে, আপনি হবেন ইথিক্যাল। ফ্যামিলি মেম্বার্স যদি আনইথিক্যাল প্র্যাকটিস করে, তারা যদি মানুষের সাথে ইয়ে করে ফেলে, কোনো কারণে যদি বলি আমরা চিটিং করে থাকে, তারা যদি কোনো কারণে মানুষকে ঠকানোর চেষ্টা করে, তাহলে ডেফিনেটলি আপনিও সেটাই শিখবেন। আলটিমেটলি আপনি ইথিক্যাল হবেন কি আনইথিক্যাল হবেন, সেটা পুরোটাই ডিপেন্ড করছে এই পুরো ফ্যাক্টর গুলোর উপরে। প্রত্যেকটা ফ্যাক্টর, আমি বললাম কি সিচুয়েশনাল ফ্যাক্টর। দেখেন, এই যে আমরা ওদিন ক্লাসে বোতল কাণ্ড বলছিলাম, তাই না? এখন জি। দেখেন, এই বোতলটা ডেফিনেটলি এটা একটা অন্যায় কাজ হয়েছে, ডেফিনেটলি অন্যায় কাজ হয়েছে, কিন্তু সিচুয়েশনের কারণে কিন্তু সবাই বলছে যে না ঠিক আছে, এটাই দরকার ছিল। এখন ব্যাপারটা কি, আসলে স্যার কিন্তু ঠিক পরে তো আমি মনে হয় একটা নিউজ চ্যানেলে দেখলাম যে বোতলটা মেরেছে, সে বলছে সে ভুলে মেরেছে। হ্যাঁ, আসলে তো তাই, আসলে তো দেখবেন। তাই। এখন কথা না হচ্ছে, না ভুলে স্যার, মারুক, একদম ইন করে মেরেছে। ভুলে মারুক, যতক্ষণ পর্যন্ত শোনেন, যদি ভুলেও মেরে থাকে, এটা যদি বলেও, তারপরেও চাইলে এটাকে অনেক বড় দূরে নেওয়া যায়, যে না এটা এখন হয়তো বাঁচার জন্য বলছে, হতে পারে, অনেক রকমই ইস্যু হতে পারে, তাই না? হ্যাঁ। তো কথা হচ্ছে যে এই যে মারাটা কিন্তু অবশ্যই এক্সেসে বুলি হয়েছে, কিন্তু আন্দোলনরত শিক্ষার্থীরা বা আন্দোলনের সাথে যারা ছিল, তারা কিন্তু একবারেও সেই ভুলটা স্বীকার করতে চায় না। কারণ কি, সিচুয়েশনাল ডিমান্ড। এই মুহূর্তে ধরেন যে কোনো কারণে মানে সেটাকে যদি হয়, তাহলে আন্দোলনের গতিটা কমে যাবে, তখন সেই ছেলেটা হয়তো পানিশমেন্টের আওতায় যাবে, তখন আমরা আন্দোলন অন্যদিকে ঘুরে যাবে। আলটিমেটলি সিচুয়েশনের কারণে আমরা রাইট জিনিসটাকে রাইট বলি না, কিংবা ভুল জিনিসটাকে আমরা অন্যরকম আর্গুমেন্ট দিয়ে কখনো কখনো সেটাকে জাস্টিফাই করার চেষ্টা করি। তাহলে বুঝতে পেরেছি তো সিচুয়েশনাল ফ্যাক্টর কিভাবে আমাদেরকে এফেক্ট করে ইথিক্যাল কিংবা আনইথিক্যাল হওয়ার পার্সপেক্টিভে।
জি স্যার। তারপরে কি হলো ভ্যালুস মরালস এক্সপেরিয়েন্স পিয়ার ইনফ্লুয়েন্স ক্লিয়ার তো না এগুলো ক্লিয়ার হুম নেক্সট আমরা চলে যাব সো ইথিক্যাল ম্যানেজার সো আমরা অর্গানাইজেশন পার্সপেক্টিভে যখন আমাদের অর্গানাইজেশন বিহেভিয়ার এর পার্সপেক্টিভে আপনি যখন একজন ম্যানেজার হবেন when you are manager of an organization what are the ethical behavior you must practice so বলা হচ্ছে the following points can make us clear about the characteristics of a moral manager or an ethical manager show ethical behavior in his own action be a steward of ethical behavior demonstrate ethical leadership within the business and organization, pursues business success within confines of both letter and spirit of laws, ensure customer rights and impress by providing quality products, avoid unfair practice in pricing and deceptive marketing, provide appropriate and sufficient information to customers, and following the course of ethics and state laws in doing business. বুঝতে পেরেছি কথা কোনো কোয়েরি আছে না স্যার। ওকে দেন চলে যাচ্ছি আমরা ক্যারেক্টারিস্টিক্স অফ ইমমরাল ম্যানেজার আর আনইথিক্যাল ম্যানেজার সো আমার মনে হয় না যে এটা বলার কিছু আছে বিকজ আমরা যখন একজন মরাল ম্যানেজারকে আইডেন্টিফাই করতে পারবো তার ক্যারেক্টারিস্টিক্স করতে পারবো ওই ক্যারেক্টারিস্টিক গুলোর বিকল্প বা ভিন্ন যা কিছু সেটাই হবে আমাদের আনইথিক্যাল ম্যানেজারের ক্যারেক্টারিস্টিক ঠিক তো না সো কি বলছি আনফেয়ার প্র্যাকটিস ইন প্রাইসিং পারসিউ উইথ ওন সেলফ ইন্টারেস্ট ডিসেপটিভ মার্কেটিং এন্ড প্রাইসিং example of capitalistic greed ignores interest of others or customers actively oppose ethical behavior in business views legal standard as barrier to overcome focus only on bottom line making one's numbers will trample on others to avoid being trampled upon willfully ignores ethical principles in making decision and do not provide appropriate or sufficient information to customers. So, what are the causes behind unethical practice? আমরা ইথিক্স বুঝি সবাই বলি যে যে লোকটা নিজেও খারাপ লাইক নিজে খুব আনইথিক্যাল সেও বলবে যে আরেকজনকে আবার বলবে আনইথিক্যাল যেমন ধরেন একজন হতে পারে খুব বেশি আনফেয়ার প্র্যাকটিস করছে অথবা কাজকর্মে একটু ফাঁকিঝুঁকি করছে সেও আবার কাউকে বলে বলবে যে ফাঁকিবাজ তার মানে কি হচ্ছে নিজের তো আছে তার মানে আমরা কি প্রত্যেকটা মানুষই বুঝি কোনটা ইথিক্যাল কোনটা আনইথিক্যাল এই বোঝার পরে আমরা রাইটলি ইথিক্যাল ইস্যুটা মেনটেন করতে পারি না কিংবা করি না কেন করি না অফকোর্স দেয়ার মে হ্যাভ সাম রিজনস আর কজেস বিহাইন্ড ইট সো হোয়াট আর দ্য কজেস বলা হচ্ছে competition in business area lack of proper education ignorance of religious practice frustration and lack of confidence economical background of that person too much ambitious to be healthy insured indiscipline and lack of proper rules and regulations pressure on middle managers to execute top management's expectation এখন তো কোনো কোয়েরি আছে কিনা কোনো কোয়েরি আছে No, sir. ওকে সো শেষ হয়ে যাচ্ছে তো এই হচ্ছে আমাদের পড়া যদি বলি আমরা এথিক্স এর এথিক্স তো এথিক্স বা ভ্যালুস যাই বলি সো অ্যাসাইনমেন্টটাই আমাদের এখানে একটা হোমওয়ার্ক থাকলো তো এখান থেকে একেবারে খুব ইম্পর্টেন্ট যে টপিকসটা ছিল আমাদের এটা খুব ইম্পর্টেন্ট ডেফিনিশন তো ডেফিনেটলি আমরা সবকিছুই পড়ি কম্পোনেন্টস এন্ড ফ্যাক্টরস সোর্স এই দুটো জিনিসের মধ্যে কনফিউশন তৈরি হয় কম্পোনেন্টস বলতে কি বুঝি কোন কোন বিষয় নিয়ে যে একটা কোন কোন বিষয়ের কম্বিনেশন একটা সিঙ্গেল ইউনিট রেজাল্ট তৈরি হয় সেটা হলো কম্পোনেন্ট আর সোর্স হলো কি ওটা সেই কম্পোনেন্টসটা কিভাবে তৈরি হয় ওকে সো সোর্সেস এন্ড কম্পোনেন্টস ইম্পর্টেন্ট জব রিলেটেড অ্যাটিটিউডসটা ইম্পর্টেন্ট তারপরে অ্যাটিটিউড অর কালচার চেঞ্জ করা যায় কিনা এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন নেক্সট আমরা যে গিয়েছি
জব স্যাটিসফ্যাকশন অ্যান্ড এমপ্লয়ি পারফরমেন্স। আর ডিসস্যাটিসফ্যাকশন কিভাবে আমরা এক্সপ্রেস করি, এই হলো আমাদের দেন ভ্যালুস ইথিক্স এর পার্সপেক্টিভে এইটা খুবই ইম্পর্ট্যান্ট। আপনার অ্যাসাইনমেন্টটা দেয়া মানে কিন্তু এক্সামের জন্য আপনাকে করতে হবে, ঠিক আছে? সো এক্সামের জন্য পড়তে হবে। আমরা পাওয়ার ডিসটেন্স দেখেছি, ইন্ডিভিজুয়াল ভার্সেস কালেক্টিভিজম, masculinity versus femininity, quality of work versus quantity of work, life, uncertainty avoidance and long term versus short term orientation। এই যে এটা কালচারাল ডাইমেনশন মডেলটা আমরা অ্যাসাইনমেন্ট করব, তখন আমরা আরো ডিটেইলস নিজেরাই বুঝবো এখান থেকে। তারপর ওটা ইম্পর্টেন্ট ইস্যু থাকবে আপনার এক্সামের জন্য। দেন আমরা ইম্পর্টেন্স দিব এই জায়গাটাতে, এথিক্স এর জায়গাটা, ইন্ডিভিজুয়াল এথিক্স, ইন্ডিভিজুয়াল এথিক্স এর ডিটারমিনেন্টস, এথিক্যাল ম্যানেজার, আনএথিক্যাল ম্যানেজার, কজেস অফ এথিক্যাল প্র্যাকটিস। এই হচ্ছে আমাদের আজকের মোটামুটি পড়া চ্যাপ্টার। শেষই হয়ে গেল অবশ্য। সো এর পরের চ্যাপ্টার পড়বো বেসিক্যালি আমরা মোটিভেশন। আমরা মোটিভেশন কি আগে পিছে অনেক কয়েক জায়গায় পড়েছি না? মোটিভেশন পড়েছি জি স্যার, কোথাও? পড়েছি স্যার। করেছেন। সো আলটিমেটলি করছে। আমার অর্গানাইজেশনের বিহেভিয়ারের পার্সপেক্টিভ মোটিভেশনের তাহলে কাজ কি? কাজ হলো এরকম, if you are motivated, if you are self-directed, then you will be you will be show your positive reaction or satisfaction in your organization। তখন আপনি যদি মোটিভেটেড হয়ে থাকেন, then you are why people, you will enjoy your job, you will be responsible for your organization। That's why আমার organization behavior এর perspective মোটিভেশনটা ইম্পর্টেন্ট। এমপ্লয়ি মোটিভেশন, যদি ল্যাক অফ মোটিভেশন থাকে তাহলে মোটিভেট করতে হবে, আর যদি মোটিভেশন রাইটলি থাকে তাহলে তো হয়ে গেল। শুনতে পাচ্ছি আমরা? তাহলে মোটিভেশনটা কেন দরকার আমার এই কোর্সের জন্য? বিকজ, ঠিক আছে? তাহলে যদি আমরা পিপলদেরকে ফ্রাস্ট্রেটেশনে দেখি তাহলে দেখা যাবে তাদের কাছে আমাদের প্রোডাক্টিভিটি রাইটলি আসবে না। দ্যাটস ওয়াই উই নিড টু মেক পিপল হ্যাপি, মেক পিপল লাইক ensure the motivation, or people make people self motivated or self directed so that they can do better job for the well being of the organization। এই হচ্ছে বেসিক্যালি আমাদের মোটিভেশনের ইস্যু আসছে। সেই কারণে আমরা মোটিভেশনের পার্সপেক্টিভে কিছু থিওরি মনে আছে? কি কি থিওরি পড়েছি আমরা মোটিভেশনে? মনে আছে তো একটা না? থিওরি এক্স এন্ড ওয়াই। হ্যাঁ, থিওরি এক্স এন্ড ওয়াই আছে। তারপরে ধরি আমরা হায়ারার্কি অফ নিডস মনে হয় ছিল স্যার, আমি শিওর না। মাসলো হচ্ছে 5 স্টেপস। মাসলো নিড হায়ারার্কি থিওরি, চাহিদার সোপান তত্ত্ব বলা হয়। যারা ইন্টারমিডিয়েট কমার্স পড়েছেন তারা জানবেন চাহিদা সোপান তত্ত্ব অথবা মাসলো নিড হায়ারার্কি থিওরি। ঠিক আছে? এইটা খুবই কমন, একেবারেই বেসিক, এক্স ওয়াই আর মাসলো নিড থিওরি। এর বাইরে ধরেন যে টু ফ্যাক্টরস থিওরি আছে, তারপরে জি থিওরি আছে, এক্সপেক্টেন্সি থিওরি আছে, বেশ কিছু থিওরি
শুনতে পাচ্ছি আমরা? হ্যালো? জি স্যার। জি স্যার শুনতে পাচ্ছি। আচ্ছা। তাহলে আমাদের এই নেক্সট ক্লাসে আমরা শুরু করব মোটিভেশন। মোটিভেশনটা আসলে দরকার আছে বুঝতেই পারছি আমরা, তাই না? পিপলদেরকে মোটিভেটেড না করতে পারলে, স্যাটিসফাইড করতে না পারলে তারা আমাদের অর্গানাইজেশন প্রপার বিহেভিয়ারটা শো করবে না। অর্গানাইজেশনের বিহেভিয়ার মানেই হলো অর্গানাইজেশনের তার কাজের প্রতি পজিটিভ মেন্টালিটিটা শো করাটাই হলো বেসিক্যালি অর্গানাইজেশন বিহেভিয়ার। এখানে কিন্তু সুন্দর ব্যবহার না, ব্যবহারটা বলতে এখানে সাংগঠনিক আচরণ ব্যাপারটা হলো এরকম যে সংগঠন বা অর্গানাইজেশনের রুলস রেগুলেশন মেনে চলা, তাদের যে অ্যাসাইন জবটা সেটা রাইটলি করা, ভালো পারফরমেন্স শো করা, যাতে অর্গানাইজেশনের পারফরমেন্সটা বেটারমেন্ট হয়। ওকে, আমরা অ্যাটেন্ডেন্সে যাব। জাস্ট আমি একটু লগ ইনে যাচ্ছি, আপনারা জাস্ট 1 মিনিট ওয়েট করেন। আজওয়াদ আছি, আজওয়াদ শুনতে পাচ্ছি না? জি স্যার শুনতে পাচ্ছি। আজওয়াদ অ্যাবসেন্ট, তাই না? আশরাফ নাকি আরাফাত? আশরাফুল ইসলাম, সাইমন, প্রেজেন্ট স্যার। মুবাশশিরা, মুবাশশিরা তসলিম, জাফরিন, Present, sir. নাজনীন, Present, sir. শরীফুল, প্রেজেন্ট স্যার। শাহরিয়ার, শাহরিয়ার নাকি শিশির? স্যার নেই শিশির স্যার। পরের আছেন? জন্য নেই স্যার। শিশির নেই? নো স্যার। পরের জন্য নেই। ওকে, বারবিরা নাই। দেন হাসিবুল, প্রেজেন্ট স্যার। হামিদা, Yes, sir. আমিশা, Present, sir. আনিস, Present, sir. ফাহিম হাবিব, ফাহিম হাবিব, দিয়া, দিয়া আছে? অনব, ইয়েস স্যার। ওয়াসি, ইয়েস স্যার। প্রাপ্তি, নাই। রাফিদ, প্রেজেন্ট স্যার। রাফিদ, সাদিয়া ইসলাম, Present, sir. রুবায়েত হুসাইন, প্রেজেন্ট স্যার। তাসনুবা, Present, sir. সাব্বির, ইয়েস স্যার। রাতুল, Yes, sir. আরিয়ান, Present, sir. আনিকা, Present, sir. সাজ্জাদুল প্রেজেন্ট স্যার। হক, সাবিউল ওয়াসি, ইয়েস স্যার। নাসিবা, শাহরিন ইবনাত আছে? Sir, Nasiba present. আছে, শাহরিন আছে, মাইশা, Present, sir. মাহবুবা, মাহবুব মুর্শিদ আছি, রাতুল, ইয়েস স্যার আছি। সামিয়া ইসলাম, Yes, sir. সাদমান, ইয়েস স্যার। ইন্তিসার,
ইন্তিসার Absent, sir. absent, রিদওয়ান, Yes, sir. সাজেদুল, স্যার ও হচ্ছে স্পন্সরশিপের কাজে গিয়েছে স্যার। ও নিজে বললেন উনি না? Sir, Intisar present, sir. স্যার আমাকে আর কি বলে গিয়েছে হ্যাঁ, সাজিদুল আবেদিন। সাজেদুল, পারভেজ, স্যার 005 ও প্রেজেন্ট স্যার, চ্যাট বক্সে লিখেছে। আচ্ছা দেখবো আমি ব্যাকে যাচ্ছি। পারভেজ খন্দকার, Present, sir. রাফিন, রাফিজুল আলম, নাফিস ইবনে নূর, Present, sir. Sir, present, sir. I'm a present, sir. শিমরিন, নৌশিন, Present, sir. Sir, 095 present, sir. 095, হ্যাঁ 95 আছে, রাফিজুল আছে, নৌশিন আছে, নওশের মোহাম্মদ Yes, ইউসুফ sir. আছে, আবু নওশের, আব্দুল্লাহ, Present, sir. তানভীর আহমেদ নেই, আব্দুল্লাহ ইবনে বিল্লাল, Present, sir. জারিন সুবা, Present, sir. তাহমিদুর রহমান খান, Present, sir. ফাতিম জামান, Present, sir. ফারহান ইশরাক, স্যার আপনাকে বলে গিয়েছিল স্যার ক্লাসের শুরুতে। উনি সেই না, তাহলে জি। আরো একজন, দুজন ওই একই জায়গায় গিয়েছে। জি জি স্যার। নুসরাত সারা, Present, sir. তাসনিম নাহার রিদি, Present, sir. মাশরুবা ঐশী, Present, sir. সালমান জাহিন, অ্যাবসেন্ট, আল মিম, Sir, present, sir. লাস্ট শুরুতে কেউ আছেন বললো স্যার five। 21 বেচের আশরাফুল ভাইয়া হচ্ছে প্রেজেন্ট, উনি নাকি নেট ইস্যুর কারণে আবার জয়েন করতে পারতেছেন না। আশরাফুল, 127, হ্যাঁ আশরাফুল, আর 005 বলেছিলেন না? জি স্যার। Sir, আর 021. 7 005, আর জি কে স্যার। 00 বললেন? Sir, Sir. 021. 2 1, sir. 21. সঞ্জিদা, প্রাপ্তি। ঠিক আছে বাবা, আমরা 77 ও প্রেজেন্ট স্যার, চ্যাট বক্সে লিখেছে মাত্র। 77 জি স্যার। ইন্তিসার দিয়েছি বাবা। আচ্ছা স্যার। ওকে, আল্লাহ হাফেজ। হ্যাঁ, মানডেতে ইনশাল্লাহ দেখা হবে।